তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 8 থেকে মৌমাছি নিয়ে আলোচনা করব। আচ্ছা, ক্লাস 8-এর চ্যাপ্টার 8-এর এই যে মৌমাছি অংশটা পুরোটা প্রশ্ন উত্তর রূপে আগের বছরে পড়ানো আছে। তোমাদের যদি এই অংশ থেকে শুধু প্রশ্ন উত্তর জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি তোমাদের সেই লিঙ্ক শেয়ার করে দেবো। আজকের পর্বে আমি একটু থিওরি বেসিসে পড়াতে চাইছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং এই জায়গাটা সম্পর্কে অনেক ইনফরমেশন যেগুলো তোমাদের বইতে অর্ধেক দেওয়া আছে সেই জায়গাটা পুরোটা কভার করব। চলো শুরু করা যাক। প্রথমেই আসি এই যে মৌমাছি তো প্রাকৃতিকভাবেই থাকছে, তাহলে আমরা কি করছি? এই যে মৌমাছিকে বর্তমানে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এদেরকে পালন করছি বা এদের চাষ করছি বলতে পারো সহজ কথায়। তাই জন্য এই মৌমাছি পালনকে এপিকালচার বলে। এপিকালচার কাকে বলে এটা দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে মৌমাছি যে পালন সেটাকে এপিকালচার বলছে। এবার মৌমাছি আমরা কেন পালন করছি? কারণ মৌমাছি থেকে আমরা অনেকগুলো উপকারী জিনিস পাচ্ছি, যেমন মধু পাচ্ছি, মোম পাচ্ছি। যেমন ধরো রয়্যাল জেলি পাই। রয়্যাল জেলি বিভিন্ন রকম খুব দামি দামি ক্রিম তৈরিতে ব্যবহার হয়। এই রয়্যাল জেলি এটা কিন্তু এই যে শ্রমিক মৌমাছিরা নির্দিষ্ট লার্ভাদের খাওয়ায়, যেটা রানী মৌমাছিতে পরিণত হবে, ঠিক আছে? তাহলে এই যে মধু ও মোম পাচ্ছি, এগুলোর ব্যবহার তো সবচেয়ে বেশি জানোই, বিভিন্ন কাজে লাগছে। তাছাড়াও রয়্যাল জেলিও আমরা পাচ্ছি। আচ্ছা, এই যে মৌমাছি সাধারণত 3 প্রকার হয়। মানে তোমরা যদি প্রাকৃতিকভাবে একটা মৌমাছির চাক দেখতে পাও তাহলে দেখবে, মানে খেয়াল করলে দূর থেকে দেখতে হবে, কিন্তু কাছে গিয়ে দেখলে খুব অসুবিধা আছে। মৌচাকেতে সবসময় 3 রকম মৌমাছি দেখা যায়, রানী, পুরুষ এবং কর্মী। প্রাকৃতিকভাবে ধরো তোমরা কোথাও মৌচাক দেখতে পেয়েছো, একটু দূর থেকে খেয়াল করলে বা বাইনোকুলার দিয়ে খেয়াল করলে দেখতে পাবে যে এই যে মৌচাকেতে একরকম মানে মৌমাছি রয়েছে যার আকার অপেক্ষাকৃত বড়, অনেকটা লম্বা, যার ডানাগুলো খুব বড় বড় হয়। এইটা হলো তোমার রানী মৌমাছি। তাহলে রানী মৌমাছি আকারে বড়, দেখতে বড় সড়ো, সেজন্য এটার নাম হলো রানী মৌমাছি। এবং এরা কিন্তু মৌচাকের মধ্যে রানীর মতোই থাকে, মানে এরা কোনো কাজকর্ম করে না, এদের একটাই কাজ, সেটা হলো ডিম পাড়া। এরা বাকির সময় মানে এই যে মৌচাকেই থাকে। এর সমস্ত কাজ করে দেয় হলো তোমার এই কর্মী মৌমাছি। আচ্ছা, এই জায়গায় বলে রাখি, একটা মৌচাকে একটাই রানী মৌমাছি থাকে। ধরো একটা মৌচাক দেখতে পেলে সে একটা মৌচাকে একটাই রানী মৌমাছি থাকবে, সেই শুধু ডিম পারবে, বাকি কিন্তু আর কোনো রানী মৌমাছি থাকে না, একজনই থাকে। তারপর আসি পুরুষ মৌমাছি। দেখো, একটা মৌচাকে বেশ কিছু পুরুষ মৌমাছি থাকে, মানে বেশ কিছু, কিন্তু কর্মীর মতো সবচেয়ে বেশি সংখ্যক নয়, বেশ কিছু। এদেরকে দেখতে এর চেয়ে ছোটো, মানে রানীর থেকে আকারে ছোট এরকম হয়, ঠিক আছে এদের দেহটা। আর এদের একটাই কাজ, সেটা হলো প্রজননে অংশ নেওয়া। মানে এই রানী মৌমাছির সাথে প্রজনন করে এবং রানী মৌমাছির ডিম পাড়ে এবং সেখান থেকেই বাচ্চা হয়। পুরুষ মৌমাছির শুধু এটুকুই কাজ। পুরুষ মৌমাছির কাজ হলো তাহলে কি, মৌমাছির সংখ্যা বৃদ্ধি করা, ব্যাস। তারপর হলো কর্মী মৌমাছি। কর্মী মৌমাছির নাম যেহেতু কর্মী বা শ্রমিক, এর আসল কাজ মানে সমস্ত গোটা মানে তোমার এই মৌচাকের সমস্ত কাজ এই করে। যেমন ধরো ফুলে ফুলে ঘুরে মকরন্দ সংগ্রহ, মৌচাক পাহারা দেওয়া, মোম মানে মৌচাকটা তৈরি করা, মোম দিয়ে তৈরি করা। ধরো এই যে রানী মৌমাছি ডিম পাচ্ছে, সেই ডিমগুলোর পরিচর্যা করা, কুঠুরিগুলো তৈরি করা, সন্তান লালন পালন করা, মধু মোম তৈরি করা, মৌচাক পাহারা দেওয়া, সমস্ত কাজ কিন্তু এরাই করে। তাহলে একটা মৌচাকের মধ্যে একখানা রানী মৌমাছি থাকে, বেশ কিছু পুরুষ মৌমাছি থাকে, খুব বেশি নয়, কিন্তু রানীর মতো একখানা নয়, তার বেশি। আর কর্মী মৌমাছি হলো বাকি সমস্ত হলো কর্মী মৌমাছি। মানে একটা মৌচাকে প্রচুর প্রচুর কর্মী মৌমাছি থাকে, বেশ কিছু থাকে পুরুষ মৌমাছি, আর রানী মৌমাছি থাকে একখানায়, ঠিক আছে? তাহলে এদের কাজগুলো পড়তে হবে। তাহলে আমরা যে এই যে মধু, মোম এগুলোর জন্য যে চাষ করছি, তাহলে এক্ষেত্রেও কর্মী মৌমাছি মানে বেশিরভাগই যা সমস্ত কাজ করছে সেটা হলো শ্রমিক মৌমাছি, ঠিক আছে? এক্ষেত্রে শ্রমিক মৌমাছি দেখতে কেমন? এগুলো ভীষণ ছোট ছোট আকার, সবচেয়ে ছোট আকারের দেখতে শ্রমিক মৌমাছি প্রচুর কাজ করে, অনেক দূরে দূরে গিয়ে মকরন্দ সংগ্রহ করে। এরাই আবার সেই মকরন্দই লালার মধ্যে রাখছে এবং উগড়ে দিচ্ছে, সেখান থেকে মধু, মোম এগুলো তৈরি করছে। এরাই শিশুদেরকে নির্বাচন করছে এবং রয়্যাল জেলি খাওয়ায়। যাদেরকে রয়্যাল জেলি খাওয়ায় তারাই পরবর্তীতে এই যে রানী মৌমাছিতে পরিণত হয়, ঠিক আছে? এইভাবেই চলতে থাকছে। আচ্ছা, তাহলে এই যে মৌমাছির দেখো মানে মৌমাছির ভিতরে
শ্রেণী রয়েছে এবং এরা নিজেদের না কাজ নিজেরা প্রত্যেকে করে, কিন্তু একে অন্যের ওপর নির্ভরও করছে, তাই তো? তাহলে এদেরকে সমাজবদ্ধ জীব বলে, মৌমাছিদের সমাজবদ্ধ জীব বলে। ঠিক আছে, এই যে মধু ও মোম এগুলো তৈরি হচ্ছে কিভাবে? দেখো, এই যে শ্রমিক মৌমাছি, এদের পেটের কাছে একটা মোম গ্রথলি থাকে, ঠিক আছে? সেইখান থেকেই মোম ক্ষরণ করে এবং সেটা দিয়েই এরা বাসা তৈরি করে। একটা মৌচাকে, ধরো মৌচাক যে তৈরি হচ্ছে, প্রথম যে তৈরি হচ্ছে সেই জায়গাটায়, সেইটা পুরোটাই কিন্তু কাজটা করে শ্রমিক মৌমাছিরা। সেই জন্য শ্রমিক মৌমাছিদের পেটের কাছে থলি থেকেই মোম গ্রন্থি থাকে এবং সেখান থেকেই মোম বার হয় এবং সেটা দিয়েই ওরা গোটা যে মৌচাকটা তৈরি করছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মোম পাচ্ছি। আর মধুটা কি? দেখো, এই যে শ্রমিক মৌমাছিরা কি করে, ফুলে ফুলে ঘুরে ঘুরে সে ফুল থেকে মকরন্দ গ্রহণ করে। এবার ফুলের যে মকরন্দ সেটা কম্পারেটিভলি অনেকটা বেশি পাতলা, মিষ্টত্ব থাকে কিন্তু সেটা অনেকটা বেশি পাতলা। এইভাবে এই মকরন্দ সংগ্রহ করে ওরা মধুথলিতে রাখে। এবার ফুলে ফুলে সংগ্রহ করছে আর মধুথলিতে রাখছে। এবার যখন এই মধুথলিতে এই যে মকরন্দ রাখছে, এর মধ্যে এসে ওদের লালা মিশছে, লালারস মিশছে। ঠিক আছে, এবার এই লালারস মেশা যে মানে জিনিসটা যেটা, সেইটা ওরা এসে ওদের যে এই যে মৌচাকে ঢেলে দিচ্ছে। ঢেলে দেওয়ার পরে ওরা পাখা দিয়ে হাওয়া করতে থাকে। যখন ওরা ওদের পাখনা দিয়ে হাওয়া করতে থাকে, কি হয়, জলটা বাষ্পীভূত হয়ে যায়, তার ফলে জিনিসটা অনেকটা ঘন হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য এটার মিষ্টত্ব ফুলের যে মধুর থেকে অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তার সাথে ওদের লালারসও মেশে। সেই জন্য যারা ভেগান, যে সমস্ত মানুষরা ভেগান, ভেজিটেরিয়ান নয় কিন্তু ভেজিটেরিয়ানরা তো তবু এই যে দুধ মধু এগুলো খান, যারা ভেগান তারা কিন্তু মধুও খান না, কারণ এটাও যেহেতু প্রাণীর শরীর থেকেই আসছে, সেই জন্য তারা সেটাও খান না। ঠিক আছে, এবার মধুর ভীষণ পুষ্টিগুণ আছে, যেহেতু ফুলের রস থেকে তৈরি হচ্ছে, সেজন্য এতে প্রচুর পরিমাণ তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো থাকে। তার সাথে এদের যেহেতু লালারস মেশে, সেই জন্য অ্যামাইনো অ্যাসিডটাও যোগ হয়ে যায়। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডটা কি? প্রোটিনের একক। তাহলে কি, মানে অ্যামাইনো অ্যাসিড হলো একরকম প্রোটিনের সরল অংশ। ঠিক আছে, তার সাথে এর ভিতরে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো থাকছে। তার সাথে এর থেকে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এইগুলোও পাচ্ছি। সেই জন্য মধুর পুষ্টিগুণ খুব বেশি। মানে সেই জন্য বর্তমানে বলা হয় যে চিনি ব্যবহার কম করে মধু খাওয়া শরীরের জন্য অ্যাকচুয়ালি ভালো। কিন্তু মধু গরমের দেশের লোকেদের একটু বুঝে খেতে বলে, কারণ মধু শরীরের জন্য গরম করে, মানে শরীরটাকে গরম করে। শীতকালে মধু খাওয়া ভালো, গরমকালে মধু বেশি খেলে হয়তো একটু গা হাত পা জ্বালা করার মতো অনুভূতিও হতে পারে, সেই জন্য সেটা বুঝে খেতে বলে। কিন্তু মধু ভীষণ উপকারী, এটা বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগে, বিভিন্ন কাপ সিরাপ তৈরিতে কাজে লাগে, বিভিন্ন কিছুতেই মধুর বিরাট ব্যবহার আছে। ঠিক আছে, এবার আসি যে মৌমাছির জীবনচক্র। মৌমাছি যে বললাম, রানী মৌমাছি এবং এই যে পুরুষ মৌমাছি, এরা দুজনে প্রজননে অংশগ্রহণ করছে এবং প্রজননের পরে পুরুষ মৌমাছি মারা যায় এবং রানী মৌমাছি তার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে সে ডিম পাড়ে, সেই ডিম ফুটে লার্ভা হয়, সেই লার্ভার পরিচর্যাও কিন্তু করে শ্রমিক মৌমাছিরা। তারপর সেই লার্ভা থেকে তৈরি হয় পিউপা। পিউপা পরবর্তীতে রূপান্তরিত হয়ে যায় পূর্ণাঙ্গতে। পূর্ণাঙ্গ যে মৌমাছি সেটা হতে পারে শ্রমিক, সেটা হতে পারে পুরুষ মৌমাছি, বা সেটা স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছিও হতে পারে। ঠিক আছে, তাহলে এদের জীবনচক্রটা এইভাবে চলতে থাকে। ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, সেখান থেকে পূর্ণাঙ্গ। আর এদের এই যে এরা কি হবে সেটার উপর নির্ভর করে এদের যে কী কী কাজ করতে হবে সেটা নির্ভর করছে। এবার আসি এই যে মৌমাছি পালন, এটা দুইভাবে হতে পারে, একটা হলো প্রাকৃতিকভাবে, একটা কৃত্রিমভাবে। এবার তোমরা বলতে পারো প্রাকৃতিকভাবে তো আমরা মধুমোম পাচ্ছি, তাহলে কৃত্রিমভাবে করার কি প্রয়োজন? দেখো, প্রাকৃতিকভাবে আমরা নিশ্চয়ই পাই সুন্দরবন এলাকা থেকে, বা যে কোনো বন, যেখানে বন আছে সেই সমস্ত বন জঙ্গল জায়গা থেকে আমরা পাই, কিন্তু সেইখান থেকে যে পরিমাণ মধু ও মোম পাই তাতে আমাদের যে চাহিদা, সমাজের আমাদের জীবনের যে চাহিদা সেগুলো পূর্ণ হয় না। সেই জন্য কৃত্রিমভাবে পালন করা আবশ্যক হয়ে পড়ে। ঠিক আছে, সেই কারণে আমরা কৃত্রিমভাবেও এখন এই মৌমাছি পালন করছি। আচ্ছা, এই যে মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিমভাবে যে থাকার জায়গা হচ্ছে, সেইটাকে মধুমক্ষীশালা বা এপিয়ারি বলে। এপিয়ারি কাকে বলে সেটা দিয়ে প্রশ্ন আসে। দেখো, প্রাকৃতিকভাবে যখন মানে মৌচাক হচ্ছে, সেটা ধরো কোনো গাছে ঝুলছে বা কোনো বাড়ির কার্নিশে হয়, এরকম জায়গায় হয়, তাই তো? এবার যখন ধরো সেইটাও হলো মধুমক্ষীশালা, আবার ধরো তুমি মানে আধুনিকভাবে করছো,
মৌমাছি পালন করছো সেক্ষেত্রেও কাঠের এরম বাক্স ব্যবহার করা হয়। সেই কাঠের বক্সগুলোর বিভিন্ন মানে কি বলবো, কাঠের বক্সগুলোর মধ্যে এরকম বিভিন্ন কাঠের টুকরো দেওয়া হয়, যার ওপর ভিত্তি করে ওরা ওই মৌচাক তৈরি করতে পারে। তাহলে এই দুটোকেই এপিয়ারি বা মধুমক্ষিশালা বলছে। দেশীয় পদ্ধতিতে মৌমাছি পালন করা যায়, আবার আধুনিক পদ্ধতিতে। দেশীয় মানে কি, যে যেখানে যেখানে হয়েছে খোঁজ করা, গাছে, বাড়ির কার্নিশে, গাছের উঁচু ডালে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংগ্রহ মানে খোঁজ করা, এবং তারপর সেখান থেকে মানে আগুন জ্বালিয়ে সেই মৌমাছিগুলোকে সেই মৌচাক থেকে তাড়িয়ে দেওয়া, তারপর সেখান থেকে মধু এবং মোম সংগ্রহ করা, এইভাবে হতে থাকে। আচ্ছা, এই যে দেশীয় পদ্ধতিতে যখন মৌমাছি চাষ করা হচ্ছে, পালন করা হচ্ছে, তখন কি হয়, ধরো যেই জায়গাটা দিয়ে মৌমাছি বেশি যাতায়াত করে, উড়ে যায়, সেই জায়গায় না কাঠের গুঁড়ি, হাঁড়ি, মাটির হাঁড়ি, কাঠের বাক্স, এই সমস্ত কিছু কাঠের টুকরো মানে বড় বড়, সেগুলো রেখে দেওয়া হয়। তার গায়ে দেখা যায় যে আস্তে আস্তে এই যে ওরা মৌচাক গঠন করেছে। আধুনিক পদ্ধতিতে কি করা হয়, যে বিভিন্ন রকম মানে কাঠের বাক্সের মতো অংশ ব্যবহার করা হয়, এবং সেগুলোর তল্লা আছে, একতলা, দুতলা, তিনতলা, এরকম দুটো তিনটে স্টেপ থাকে, এবং তার ভিতরেই পালন করা হচ্ছে। আচ্ছা, এই যে মৌমাছির যে মধুমক্ষিশালার ওপর দিকটায় করা হয় হলো মানে মধু সংগ্রহ করা হয়, আর নিচের দিকটায় এই যে সন্তানদের লালন পালনের জন্য রাখা হয়। মানে প্রাকৃতিকভাবে ওরা সেটা করে। ঠিক একইভাবে যখন কৃত্রিম পদ্ধতিতে মানে ওদেরকে একটা বাক্স বা কিছু দেওয়া হচ্ছে, সেক্ষেত্রেও সেরকমই ব্যবস্থা রাখা হয়, যাতে ওপর দিকটা ওরা মধু সংগ্রহ করতে পারে, এবং নিচের দিকটা সন্তান পালনের জন্য ওরা সেই জায়গাটা ব্যবহার করতে পারে। আচ্ছা, যখন কৃত্রিমভাবে বা আধুনিক পদ্ধতিতে মৌমাছি তুমি পালন করছো, কি করবে, তুমি একটা রানী মৌমাছি অল্প কিছু মানে তো কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি নিয়ে এসে একটা বাক্সের মধ্যে রাখলে, বেশ কিছুদিন পর দেখবে বাক্সে যখন ওরা মানে মৌচাক গঠন করতে শুরু করেছে, বেশ কিছুদিন পর দেখবে তুমি যতগুলো মৌমাছি এনে রেখেছিলে তার চেয়ে অনেক বেশি মৌমাছি এসে সেখানে জড়ো হয়েছে। কারণ মৌমাছি তো সমাজবদ্ধ জীব, ওরা গোষ্ঠীতে থাকতে পছন্দ করে, সেজন্য আরও আশেপাশে ধরো এলাকায় যে মৌমাছি রয়েছে, আশেপাশে অঞ্চলে যেগুলো মানে প্রাকৃতিক মানে যেগুলো ওয়াইল্ড, সেগুলো বেশি ওর সাথে জমা হয়েছে, নিয়ে একটা বড় ওদের একটা যে মানে বড় একটা কমিউনিটি হয়, এবং তারপর ওরা সেখানে ওই যে মৌচাক গঠন করে, এবং সেখানে থাকছে। আস্তে আস্তে এই যে রানী মৌমাছি ডিম পাড়ে, এবং সেখান থেকে ওদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এইভাবে মৌমাছি পালন করা হয়। যাদের ক্ষেত্রে যারা মৌমাছি পালন করে তাদের আশেপাশে এই গাছগুলো থাকলে মানে মধু পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আম, জাম, লেবু, পেয়ারা, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, মটর, কমলা লেবু, গাজর, ধনে, ইভেন আমন্ড তো আমাদের দেশে খুব একটা বেশি হয় না, কিন্তু আমন্ড গাছের মানে মধু থেকেও ওরা মধু তৈরি করে, মানে ওরা মকরন্দ থেকে। ঠিক আছে, তাহলে এই সমস্ত গাছগুলো থেকে ওরা ফুলের রস, মকরন্দ গ্রহণ করে। সেই জন্য যে জায়গাটা তুমি চাষ করছো বা মৌমাছি পালন করছো, তার আশেপাশে এই গাছগুলো যে আছে কিনা সেটা দেখতে হবে। নয়তো যদি ওরা মানে আশেপাশে যদি না পায় না, অনেকটা দূরে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে মৌচাকটা কিন্তু ভালোভাবে গঠিত হবে না। ঠিক আছে, এইভাবে তাহলে মৌমাছি পালন করা হচ্ছে, এবং এখান থেকে আমরা মধু, মোম পাচ্ছি, তার সাথে রয়্যাল জেলিও পাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু কসমেটিক্সেও বিশাল একটা ব্যবহার আছে। মোম বলো, মধু বলো, সমস্ত আমাদের যে বিভিন্ন কসমেটিক্স হয় তাতে ব্যবহার করা হয়, সেই জন্য বর্তমানে এদের চাহিদা প্রচণ্ড আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।